আজকে আমাদের টপিক হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিও মানে হাড়, পোরোসিস মানে হচ্ছে ক্ষয়। পোরোসিস মানে ক্ষয় ক্ষয় বা পোরোসিস মানে ছিদ্র পাওয়া বা ক্ষয়। মূল কথা হলো হাড়ের ডেনসিটি কমে যায়। হাড়ের ডেনসিটি বা ঘনত্ব কমে গেলে এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। দেখো, আমাদের হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস এটা মেইনলি ফিমেলদের বেশি হয়। ফিমেলদের ক্ষেত্রে যখন বয়স 42 হয় তখন কী হয়? তখন মাসিক বন্ধ হয়ে যায় বা মেনস্ট্রুয়েশন অফ হয়। এবং আমরা জানি যে ফিমেলের ক্ষেত্রে ওভারি থাকে, দুই পাশে দুইটা ওভারি থাকে। এই ওভারি থেকে কী বের হয়? হরমোন বের হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন বের হয়। তো এই হরমোন অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কমন যে কারণটা সেটা হলো যেটা বলতেছি সেটা যে আমাদের দেহের মধ্যে এই হরমোন যখন কমে যায়, ডেফিসিয়েন্সি হয়। কেন কমে যাচ্ছে? কারণ ফিমেল, ইন কেস অফ ফিমেল, তাদের ক্ষেত্রে বয়স 45 হয়ে গেলে ওভারির আর অত কাজ থাকে না। 50 বছর হয়ে গেলে ওভারি আর মানে অত বেশি হরমোন তৈরি করতে পারে না। 50 বছর পরে ওভারি কাজ শেষ। তখন দেহের মধ্যে হরমোনের ডেফিসিয়েন্সি হয়, কমে যায়, হরমোনের পরিমাণ কমে যায় দেহের মধ্যে। আর স্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুইটা হরমোন, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে এই দুইটা হরমোন তোমার হাড়ের মধ্যে ক্যালসিয়াম জমায় হাড়টাকে ঘন করবে। স্ট্রোজেন আর প্রোজেস্টেরন অনেক কাজ আছে। সে মাসেল স্ট্রেন করবে, তারপরে হাড়ের মজবুত করবে, তারপরে হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় রক্তের মধ্যে, ডেভেলপমেন্ট করবে, মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো সব। এবং মাসিক হওয়া বা মেনস্ট্রুয়েশন, রেগুলার মেনস্ট্রুয়েশন, এগুলো সব হচ্ছে তোমার এই হরমোন দিয়ে হয়ে থাকে। তাহলে একটা কারণ কি বললাম, যে যদি বিশেষ করে ফিমেলদের বেশি হবে, হাড়ের ঘনত্ব কমে যায়। মূল কথা হলো হাড়ের ঘনত্ব কমে যাবে। এখন ঘনত্ব কমে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি হাড়ের মধ্যে 3 ধরনের কোষ আছে: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এই ব্লাস্ট সেল থেকেই অস্টিওসাইট তৈরি হয়। আমরা জানি যে অস্টিওব্লাস্ট হচ্ছে ম্যাচিউর কোষ, তারা অপরিপক্ক কোষ, তাদের থেকে তৈরি হয় অস্টিওসাইট। এবং অস্টিওসাইট পরিপক্ক কোষ, এরাই মূলত আসল ফাংশনিং কোষ, ফাংশনিং সেল। তো অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট, হ্যাঁ বসো, এই সামনে আসো, এই বসো, সামনে বসো। তাহলে অস্টিওসাইট বেশি করে একটু ইয়ে করো, বাকি ঠিক আছে। তাহলে আমাদের কি বললাম, অস্টিওসাইট যেটা আছে, অস্টিওসাইট হচ্ছে আমাদের হাড়ের ম্যাচিউর কোষ, পরিপক্ক কোষ। আর অস্টিওক্লাস্ট হচ্ছে আমাদের কোষের ফ্যাগোসাইটিক সেল। তারা হচ্ছে আমাদের হাড়ের মধ্যে যদি কোনো মানে হাড়টাকে ক্ষয় করবে, হাড়টাকে ক্ষয় করার কাজকে করে অস্টিওক্লাস্ট। আর অস্টিওসাইট হলো হাড়ের তৈরি করে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম জমায় হাড়টাকে তৈরি করবে। এখন আমাদের দেহের মধ্যে যদি অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট, তারা কি করে? অস্টিওক্লাস্টের কাজ হলো হাড়ের ঘনত্ব কমে দেওয়া, আর অস্টিওসাইটের কাজ হলো হাড়ের ঘনত্ব বাড়িয়ে দেওয়া। তো এখন ও কমাচ্ছে, যতটুকু কমাচ্ছে ততটুকু সে বাড়াচ্ছে। তাহলে এটা কি হবে? তাহলে এজ এ রেজাল্ট এখানে কি থাকবে? ব্যালেন্স মেইনটেইন হবে, তাই না? সমান সমান, মানে একজনে কমাই দিচ্ছে আর একজন বাড়াচ্ছে, এবং এটা সিমালটেনিয়াসলি হয়, একই সাথে হয়, এবং তারা ব্যালেন্স ওয়েতে কাজ করে। বাট যদি অস্টিওক্লাস্ট যদি বেশি বেশি ভেঙে ফেলে, বা অস্টিওসাইট তারা যদি ইনঅ্যাক্টিভ হয়, তারা এটাকে স্টোর করতে পারতেছে না, ক্যালসিয়াম জমা হাড়টাকে ঘন করতে পারতেছে না, তাহলে কি হবে? শুধু হাড় ক্ষয় হইতেই থাকবে, কিন্তু হাড়ের যে রিপেয়ার হওয়া বা হাড়ের মধ্যে ডিপোজিশন হওয়া, এইটা কমে যাবে। ফলে কি হবে? হাড়ের ঘনত্ব কমে যাবে। এবং ঘনত্ব কমে গেলে বিশেষ করে মেইনলি ক্যালসিয়ামের কারণে হয়। ক্যালসিয়াম আমাদের হাড় মেইনলি, আমাদের বডির যেরকম হাড় একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, আবার হাড়ের আবার ট্রেভিকুলাই, এই যে দেখো এখানে একটা হাড়ের ছবি দেখাচ্ছি,
এখানে একটা হাড়ের ছবি আছে। এই হাড়ের মধ্যে এখানে একটা ছবি আছে দেখো, এই ছবির মধ্যে একটা হাড়কে কাটা হয়েছে। কাটলে এটা একটা হচ্ছে নিরেট অস্থি, এটা একটা নিরেট অস্থির ছবি দেখানো হয়েছে। তো এটাকে কাটলে কি হবে, এর মধ্যে ছোট ছোট দেখো গোল 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 এরকমই আছে, গঠন আছে। ঠিক আছে। একটা হাড়কে যদি আমি কাটি তাহলে কি হবে, এই অংশটা দেখা যাচ্ছে আর কি। একটা হাড়ের মধ্যে যদি আমরা কাটি, সাপোজ এটা একটা হাড়, আর কি কেটে ফেলছি, কেটে এই অংশটা আমরা ভেতরের দিকে আমরা দেখতেছি, তাহলে দেখবো যে এর মধ্যে ছোট ছোট এরকম গোল্লা গোল্লা আছে। কি বলে? এটাকে হ্যাভারসেন সিস্টেম বলে। অনেক আছে হ্যাভারসেন সিস্টেম। এই যে কিন্তু ছবিটা ভালো করে বুঝতে পারবা। এবং এই হ্যাভারসেন সিস্টেম, একটা হ্যাভারসেন একটু উপরে সিস্টেম ওঠা। যদি আমরা দেখি একটু উপরে। তাহলে কি হবে, এখানে ছবি আঁকতে হবে না, তোমাদের এখানে শীটের মধ্যে আছে, আমি ভালো করে ছবি আঁকতে স্যার পারবো না। হাড় আর এটা কি? এটা একটা হাড়, আর হাড়কে যদি আমি কাটি এরকম ট্রান্সভার্সেশন করে কাটি, এর মধ্যে তো অনেক জালের মতো এক ধরনের গঠন থাকে, মানে জালের মতো ছড়ায় ছিটে আছে, এটাকে বলা ট্রাবিকুলাই। আর এই ট্রাবিকুলাই, আর এটা কি দেখাচ্ছে, এটা হলো একটা মানে হাড়ের মধ্যে গোল গোল কিছু কিছু জায়গা থাকে, এটাকে বলে হ্যাভারসেন সিস্টেম। হ্যাভারসেন সিস্টেম। আর এই হ্যাভারসেন সিস্টেমের মধ্যে এর একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত চলে গেছে, উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা গেছে। আমরা যদি দেখি তাহলে এই যে জালের মতো যেগুলো দেখা যাচ্ছে, এই জালের মতো যেগুলো, এদেরকে কি বলে, এদিকে বলা হয় ট্রাবিকুলাই, লেখা আছে ট্রাবিকুলাই। এটি হাড়ের গাঠনিক সাপোর্ট হিসেবে কাজ করে। মানে হাড়েরও কি আছে, সাপোর্ট আছে না, মানে ক্যালসিয়াম যে জমবে, একটা একটা ওই যে আমরা যে মানে যে জায়গাটা বিল্ডিং জমবে। বানাইতে গেলে কি দেওয়া, লোহা দেওয়া লাগে না, মানে কি রড। দিয়ে আমরা রড দিতে হয়, এরকম রডটা হলো হাড়ের জন্য একটা ফ্রেমওয়ার্ক, মানে সরি ট্রাবিকুলাই হলো হাড়ের জন্য একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো এখন ক্যালসিয়াম যদি কমে যায় এবং ট্রাবিকুলার সংখ্যা কমে যায়, কমে গেলে কি হয়, হাড়ের ডেনসিটি কমে হাড় যায়। ক্ষয় হয়। ঘনত্ব কমে যায়। আর ডেনসিটি কমে গেলে তখন দিস ইজ কল্ড দা অস্টিওপোরোসিস। তাহলে একজন মানুষ হঠাৎ করে কি হয়েছে, অস্টিওপোরোসিস। এটা আমাদের আমার চাচাতো মানে আমার চাচির এরকম হয়েছে, হঠাৎ করে একদম সুস্থ মানুষ একটু শুধু পড়ে গেছে, কিছু না, নাথিং এলস, শুধু পড়ে গেছে, পড়ে গিয়ে কি হয়েছে, একদম পা ভেঙে গেছে। দ্যাট মিনস, এবং তার বয়স তোমার 50-এর উপরে হবে, 50, 52, 55। 30 থেকে যে হাড় ক্ষয় হওয়া শুরু হয়। দ্যাট মিনস তোমার 42, দ্যাট মিন আফটার মিনোপজ 42 থেকে শুরু হবে, অথবা 40, 45। এই বয়স থেকে যখন দেহের মধ্যে স্ট্রোজেন হরমোন কমে যাবে, তখন হাড়ের মধ্যে স্ট্রোজেনের কাজ কি, ক্যালসিয়াম জমায় জমায় হাড়টাকে কি করবে, শক্ত রাখা। অনেকগুলো হরমোন দায়ী থাকে। এর মধ্যে প্যারাথাইরয়েড হরমোন আছে, ক্যালসিটোনিন হরমোন আছে, ভিটামিন ডি আছে, তারপরে একটা হলো স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই সকল হরমোনগুলোই মিলিয়ে আমাদের হাড়ের উপর কাজ করে। তো বিশেষ করে স্ট্রোজেন যদি কমে যায় তাহলে, এবং খাদ্যের মধ্যে ক্যালসিয়াম যদি কম খাই, এক নম্বর কথা হলো আমার দেহের মধ্যে ক্যালসিয়ামের অভাব আছে, আর সেকেন্ড কথা হলো হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে পারে, তারপরে হরমোনের ডেফিসিয়েন্সির কারণে, অভাবের কারণে হতে পারে, বিশেষ করে স্ট্রোজেন হরমোন কমে গেলে এই জিনিসটা হয়। তাহলে এটা থেকে আমি ডায়াগনোসিস করবো কীভাবে, বা লক্ষণ কী হবে, লক্ষণটা কী হবে, তার হচ্ছে ব্যথা করবে, হাড়ে ব্যথা করবে, মাংসপেশিতে ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, তারপরে হচ্ছে অনেক সময় মানে দুর্বল হয়ে যাবে, তারপর অল্পতেই পড়ে গিয়ে ব্যথা ভেঙে যাবে, হাড় ভেঙে যাবে। স্যার জয়েন্ট ছেড়ে দেয়। মানে ইন কেস অফ মেল, পুরুষের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হয়, বাট এটার ইন্টেন্সিটি কম, কারণ পুরুষের ক্ষেত্রে বয়স কিন্তু 60-70 হইলেও কিন্তু টেস্টোস্টেরন হরমোন থাকে দেহের মধ্যে। এই জন্য দেখো না যে 70 বছর বয়স তারপরে তার ছেলেমেলে হয়েছে, হইতে পারে না? কখনো দেখি। স্যার দেখছি। বিয়ে হয় নাই, আমাদের রেল মন্দিরে নেওয়া হয়েছে, স্যার যেমন যে রেল বিয়ে মন্দিরে। করছে এটা দেখছি, কিন্তু বাচ্চাও তো হয়েছে, তারপর 1 বছরের মধ্যে হয়ে গেছে। স্যার That ইউটিউবে means দেন। পুরুষের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্টেরয়েড নেয় পুরুষরা, অনেক সময় দেখা যায় তারা স্টেরয়েড গ্রহণ করে, বিভিন্ন ধরনের ওষুধ খায়, মূর্খের খামার। এই ওষুধের সাইড ইফেক্ট হিসেবে তোমার অস্টিওপোরোসিস হতে পারে। বাট পুরুষের ক্ষেত্রে একটু লেট স্টেজে হয়, পরের দিকে হয়, বাট মহিলাদের ক্ষেত্রে আগে হয়। কারণ মহিলাদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে কি হয়, ওভারির কাজটা আছে, হরমোন তৈরি করার যে আমরা জানি ওভারি আছে, ফিমেলের ক্ষেত্রে ওভারি থাকে, ওভারি। হ্যাঁ, এই ওভারির ফাংশনটা আস্তে আস্তে কমে যায়। কত বছর বয়সে? তোমার 40 থেকে 50-এর মধ্যে, 50-এর এভারেজে 42। তো এরকম কমে যাচ্ছে। তাহলে সিমটমগুলো বললাম, তাহলে তার হাত পায়ে ব্যথা করবে, তারপর হচ্ছে
ব্যাক পেইন হবে, তারপরে মাংসপেশি দেবে না। তো ওই সময় কি প্রজনন চাইলে কি হবে না? প্রজনন যদি করতেছে তাও হবে না। না না না, আমাদের ও যে কোশ্চেনটা করছে যে 42 বছর বয়সে যদি মানে ফিমেলের ক্ষেত্রে এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, মানে একটা মহিলার ক্ষেত্রে তার গড়ে 420টা ওভাম তৈরি হতে পারে। গড়ে 420টা ওভাম প্রত্যেক মাসে আমরা জানি একটা করে ওভাম তৈরি হয়, এই ওভামটা তৈরি হবে। ও কোশ্চেন জিজ্ঞেস করছে তাহলে মেনোপজ হয়ে গেলে বা মাসিক বন্ধ হয়ে গেলে তারপরে কি হবে না? হবে না। কারণ হচ্ছে ওই দেখবে যে আমাদের কিছু মুরগি আছে যে ডিম পাড়ার পর আর ডিম পারে না, তখন তাদেরকে কি করে? তাদেরকে খেয়ে ফেলে, তাহলে জব করে খেয়ে ফেলে। এরকম ওভারের মধ্যে একটা ক্যাপাসিটি আছে, হরমোন তৈরি করার একটা ক্যাপাসিটি আছে, ওভাম তৈরি করার একটা ক্যাপাসিটি আছে। তো যখনই এদের ফাংশন মানে বয়স বেশি হয়ে যায় তখন এদের ফাংশন হয়, এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। আচ্ছা, তাহলে তোমরা লেখো, লিখে ফেলো, বর্ণনার মধ্যে লেখো অস্টিওপোরোসিস, হেডলাইনে লেখো অস্টিওপোরোসিস। লেখো অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। অস্টিও লেখা আছে, দেখো অস্টিওপোরোসিস ক্যালসিয়ামের অভাবজনিত রোগ, এটা এক ধরনের ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। অস্টিও অর্থ হাড়, অস্টিও শব্দের অর্থ কি? লেখা আছে, অস্টিও শব্দের অর্থ হাড়। পোরোসিস মানে ক্ষয় হওয়া বা ঘনত্ব কমে যাওয়া। পোরোসিস মানে কি? ক্ষয় হওয়া অথবা ঘনত্ব কমে যাওয়া। অস্টিওপোরোসিস হলো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। অস্টিও অর্থ হাড়, পোরোসিস অর্থ ক্ষয় বা ঘনত্ব কমে যাওয়া। অর্থাৎ হাড়ে ক্যালসিয়াম জমা হওয়ার তুলনায় ক্ষয় বেশি হলে ক্যালসিয়াম জমা হওয়ার তুলনায় ক্ষয় বেশি হলে, অর্থাৎ হাড়ে ক্যালসিয়াম জমা হওয়ার তুলনায় ক্ষয় বেশি হলে হাড়ের যে ঘনত্ব কমে যায় জমা হওয়ার তুলনায়, হ্যাঁ, হাড়ে ক্যালসিয়াম জমা হওয়ার তুলনায় ক্ষয় বেশি হলে, হাড়ের যে ঘনত্ব কমে যায় তাকে অস্টিওপোরোসিস বলে। ক্ষয় বেশি হলে হাড়ের যে ঘনত্ব কমে যায়, জমা হওয়ার তুলনায় ক্ষয় বেশি হলে হাড়ের যে ঘনত্ব কমে যায় তাকে অস্টিওপোরোসিস বলে। লেখো আমাদের হাড়ে অস্টিওসাইট, ক্যালসিয়াম জমা করে হাড় গঠন করে। আমাদের হাড়ে অস্টিওসাইট ক্যালসিয়াম জমা করে কি করে? হাড় গঠন করে। অন্যদিকে আমাদের দেহে আমাদের হাড়ে অস্টিওসাইট ক্যালসিয়াম জমা করে হাড় গঠন করে। অন্যদিকে অস্টিওক্লাস্ট হাড় ক্ষয় করে ক্যালসিয়ামের ঘনত্ব কমিয়ে দেয়। হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়। অস্টিওক্লাস্ট হাড় ক্ষয় করে হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়। লেখো এই দুই ধরনের কোষের কাজে কমে দেয়। এই দুই ধরনের কোষের কাজে ব্যালেন্স মানে কি? ব্যালেন্সের বাংলা কি? ভারসাম্যহীন হলে
বা ভারসাম্যের অভাব হলে, এইসব এই দুই ধরনের কোষের কাজে ভারসাম্যের অভাব হলে অস্টিওপোরোসিস হয়ে থাকে। এদের সময় ভারসাম্যের অভাব হলে, ক্ষতি হলে হ্যাঁ, অভাব হলে অস্টিওপোরোসিস হয়ে থাকে। আচ্ছা, লেখো কারণ। কারণ লেখো। কারণ ক্যালসিয়ামের দেহে ক্যালসিয়ামের অভাব হলে, এক নম্বর কারণ কি? দেহে ক্যালসিয়ামের অভাব যদি হয়, তাহলে ক্যালসিয়ামের অভাব হয়েছে, তাহলে অস্টিওসাইট কি আসলে ডিপোজিশন করতে পারবো? ও নিজে থেকে তারা বানাইতে পারে না। আমাদের খাবারের মধ্যে যে ক্যালসিয়াম খাই ওইটাই তো জমা করে, তাই না? তো আমি যদি ইনটেক কম করি, কম খাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেহের মধ্যে ক্যালসিয়াম কমে যাবে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। নেক্সট তারপরে লেখা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বিভিন্ন স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করলে, স্টেরয়েড জাতীয় ওষুধ মানে কি? স্টেরয়েড এক ধরনের মানে স্টেরয়েড যেমন হচ্ছে তোমার ওই যে বিভিন্ন হরমোন নেয়, ওই দেখো নাই যে অলিম্পিকে স্টেরয়েড জাতীয় ওষুধ নেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, শুনো নাই? মানে একটা ইঞ্জেকশন নিলে শরীরের মধ্যে মানে পাওয়ার বেড়ে যায়। অ্যাডিশনাল ইনজেকশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনজেকশনের কারণে অনেকে যৌবন ধরে রাখার জন্য, আমাদের সব হচ্ছে হরমোনাল কাজ দেহের মধ্যে। এই দেখো তোমাদের যে বয়সের যে চেহারা, এরকম বয়স 50 হয়ে যখন যাবে এরকম চেহারা থাকবে, এগুলো সব হলো তোমার হরমোনের কারণে হয়ে যায়। একজন মানুষ মানে খুব শান্তশিষ্ট, আর একজন মানুষ অনেক এগ্রেসিভ, একজন মানুষ একদম দেখতে অনেক হয়, মায়াবী লাগে, আর একজন একদম কর্কশ। এগুলো সব হরমোনের কারণে হয়। এমনি সবাই কি করতে চায়? তার যৌবনটা ধরে রাখতে চায়, তখন বিভিন্ন ধরনের হরমোন গ্রহণ করে। এর মধ্যে টেস্টোস্টেরন যদি কমে যায়, তাহলে আমি কি করব? বাইরে থেকে টেস্টোস্টেরন নেওয়া যায়। তাহলে এই সকল যারা করে, যৌবন ধরে রাখার জন্য যারা করে, এই সকল হরমোন, বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন নিতে হয় তখন, তাহলে সেক্ষেত্রে তার কি হতে পারে? অস্টিওপোরোসিস হতে পারে। অস্টিওপোরোসিস ছাড়া আর কিছু হইব? হ্যাঁ, এগুলো হচ্ছে তার সাইড এফেক্ট। ওই যে কলিকাতা হারবালের নাম শুনে নাই? কলিকাতা হারবাল, এগুলো সব স্টেরয়েড দেয়। স্টেরয়েড দিলে তোমার ক্ষণিকের জন্য হয়তো তোমার শরীরে একটু ভালো কাজ করবে, তুমি যেটা চাচ্ছ সেটা হবে, বাট ইট ইজ লং রান, ইউ হ্যাভ টু সাফার। পরিণামে তোমাকে ভুগতে হবে। আচ্ছা, নেক্সট তারপরে লেখো যে কোনো হারবালি আসলে সত্যিকার না। ওই যে ক্ষণিকের জন্য তোমার জাদু দেখাইবো, তারপর দেখবা যে পরবর্তীতে যেমন মদ খালি কি হয় মানুষের, ক্ষণিকের জন্য তোমার লাগে, মানে ফিলিংস অফ ওয়েলবিং চলে আসে, তারপরে তোমার যে মানে মেন্টাল ডিপ্রেশন হবে, ঘুমিয়ে আসবে, তারপরে তুমি কাজই করতে পারবে না, কানের কাজে কোনো মনোযোগ দিতে পারবে না, এবং ডিপ্রেশন চলে আসবে। লেখো তারপর লেখো নারীদের মেনোপজ, নারীদের মেনোপজ, ময়কা কিন্তু নয়কান, মেনোপজ পরবর্তীয় চ, মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে, নারীদের মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে, ডিম্বাশয় থেকে মাসিক না মাসিক বন্ধ হয়ে গেলে ডিম্বাশয় থেকে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন ক্ষরণ কমে যায়। স্ট্রোজেন মাসিক বন্ধ হয়ে গেলে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, তোর মতো সব স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন কমে যায়। স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক হরমোন কমে যায়, ফলে হরমোনের অভাবে হাড় ক্ষয় হতে পারে। স্যার এইসব হরমোনগুলো ইনজেকশনের মাধ্যমে নেওয়া যায়? হ্যাঁ, বাইরে থেকে নেয় অনেকে, কিন্তু বিশেষ করে যারা আমরা তো মানে খাওয়া দাওয়া মানে পেটের খিদা বাঁচাইতে পারলে বাঁচি, কিন্তু আমেরিকান যারা আছে, ওয়েস্টার্ন যারা, ওরা কি করে? ওদের হচ্ছে সুস্থ লাইফ লিড করতে হবে। তো তারা কি করে? তারা হলো যৌবনটা ধরে রাখার জন্য বিভিন্ন স্ট্রোজেন নেয়। মহিলারা স্ট্রোজেন থেরাপি নেয়,
স্ট্রোজেন হরমোন নেয় তারা। তো নিলে এটার আবার সাইড এফেক্ট আছে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ব্রেস্ট ক্যান্সার দেখবা যে মহিলাদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে, ওয়েস্টার্নদের বেশি হয়, ওয়েস্টার্নদের ক্ষেত্রে বেশি হয়। তারা এই হরমোন নেয়। আবার সার্ভাইকাল হরমোন, মানে সার্ভাইকাল ক্যান্সার হইতে পারে। মানে ভালো আছে, ক্ষণিকের জন্য ভালো, কিন্তু পরবর্তীতে দেখবা যে পৃথিবীতে সব কিছু এরকম, তুমি যেটা সহজে পেয়ে যাবা তার মধ্যে দেখবো ভেজাল আছে। তুলে হালাই দেন। বুঝতে পারছি। নেক্সট তারপরে কি বললাম, লেখো যে লেখো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস স্যার লক্ষণ প্রতিকার এটি দিলে লেখাই নাই, আর্থ্রাইটিস। আমরা আর্থ্রাইটিস পড়ছিলাম, মনে আছে? এই আর্থ্রাইটিস পড়ি নেই? এই ছেলে আর্থ্রাইটিস পড়ি নেই আমরা? স্যার না, আচ্ছা, আর্থ্রাইটিস তো আছে আবার। এটা আর্থ্রাইটিস আছে, নেক্সট আমরা পড়ব। আমরা পড়ছি না। আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস অর্থাৎ অস্থিসন্ধিতে প্রদাহ। আর্থ্রাইটিস, এই ছেলে তুমি এটা হেডলাইন দিয়ে লিখলে কেন? মানে এটাও একটা কজ, ও কারণ এটা একটা কজ। আর্থ্রাইটিস বা অর্থাৎ অস্থিসন্ধিতে প্রদাহ হলে অস্টিওপোরোসিস হতে পারে। অস্থিসন্ধিতে প্রদাহ হলে এটা আসলে একদিনে হয় না, এটা দীর্ঘকালীন হয়। আর্থ্রাইটিস আবার অনেক টাইপ আছে, ক্রনিক আর একটা অ্যাকিউট। মানে ক্রনিক, দীর্ঘদিন ধরে তার বাত ব্যথা হচ্ছে, শুনে নাই বাত ব্যথা, বাত ব্যথা, হাত পায়ে মানে চলাচল করতে পারে না, তারপরে হচ্ছে এগুলো অনেক কাহিনী আছে। তাহলে কি বললাম, আর্থ্রাইটিস অর্থাৎ অস্থিসন্ধিতে প্রদাহ হলে অস্টিওপোরোসিস হতে পারে। লেখো আর কি আছে, হরমোনের লেখো, বিভিন্ন হরমোন হরমোন উৎপাদন কমে যাবে, যেমন প্যারাথাইরয়েড, ক্যালসিটোনিন, ভিটামিন ডি। প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড পয় জফলাকার বসন রয়াকার, প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড রয়াকার রসই রয়েড, প্যারাথাইরয়েড কমা ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কয় জফলাকার ল, ক্যালসি দন্ত সরি শিকার, ক্যালসিটোনিন টয়কার দন্ত নরি শিকার দন্ত ন, ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড এবং ক্যালসিটোনিন, টোনিন টোনিন দন্ত নরি শিকার দন্ত ন, কমা লেখো ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডি একটা, এটা অবশ্যই ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম কি? এটা কিন্তু স্টেরয়েড হরমোন, 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল, এটাও একটা হরমোন ভিটামিন ডি। তাহলে এটা কি বললাম, বিভিন্ন হরমোন, ক্যালসিটোনিন হরমোনের পরিমাণ কমে গেলে, এর অভাবে, এর লেখো, এর আচ্ছা লেখো, এর অভাবে অস্টিওপোরোসিস হতে পারে। অভাবে ক্যালসিয়াম কিভাবে কাজ করে আমরা দেখবা যে এখানে লেখা আছে। আমরা নরমালি জানি যে প্যারাথাইরয়েড হরমোন কই থাকে? গলায়। আমাদের প্যারাথাইরয়েড হচ্ছে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, এই যে এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, এবার এই দিকে এখানে আছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়র মানে পেছনের দিকে আরো ছোট দুইটা চারটা গ্ল্যান্ড আছে, মানে দুই জোড়া গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটাকে বলা হয় প্যারাথাইরয়েড গ্রন্থি। নাম কি? প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি? ওর কাজ হইল ফসফেট, মানে আমাদের দেহের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ, রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় দেয়। থাইরয়েড বলো কি বলছি? মানে প্যারাথাইরয়েড কি করে? ক্যালসিয়াম বাড়ায় দেয়। তাহলে এই বাড়ানোর জন্য আবার কাহিনী আছে। সে বাড়ায় দেয় কিভাবে? সে কিডনির মধ্যে ক্যালসিয়াম পাস যাতে না হইতে পারে, এটা এরকম করে ক্যালসিয়াম রক্তে বাড়ায় দিচ্ছে। সেকেন্ডলি আবার হাড় ক্ষয় করেও সে ক্যালসিয়াম বাড়ায় দেয়। মূল কথা হলো আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম জমা থাকে, এই ক্যালসিয়ামকে সে ক্ষয় করে রক্তের মধ্যে নিয়ে আসতে পারে। মূল কথা হলো সে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দিবে? হ্যাঁ, মানে সে দুইভাবে করে। একটা কিডনি দিয়ে যাতে না বেরোতে পারে দেহ থেকে, এইভাবে সে ক্যালসিয়াম বাড়ায়। আর সেকেন্ড হলো সে হাড়ের থেকে হাড়কে ক্ষয় করে ক্যালসিয়াম বাড়াতে পারে। যদি এর মধ্যে ক্যালসিয়াম কম আছে, তার হাড়ের মধ্যে যেটা কম আছে, মানে যেটা আছে সেটাকে রক্তে নিয়ে আসবে। কারণ রক্তের মধ্যেও ক্যালসিয়াম দরকার, রক্তের মধ্যে মাংসের মধ্যে ক্যালসিয়াম দরকার। না হলে কিন্তু এই যে আমাদের মুভমেন্ট করতেছি, ক্যালসিয়াম ছাড়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, তাহলে কি বললাম যে তাহলে প্যারাথাইরয়েড এই কাজটা করে, কিন্তু ক্যালসিটোনিন কি করে? ক্যালসিটোনিন উল্টা কাজ করে।
সে কিডনি থেকে ক্যালসিয়াম যাতে না বের হয়ে যায় সে কাজ করে, আবার রক্তের মধ্যে থেকে সে হাড়ের মধ্যে ক্যালসিয়াম জমা করে। মূল কথা হলো এই হরমোনগুলো। আবার ভিটামিন ডি কি করে এই বলো তো, ইয়ে হাত বলো, বাকিটা হাত। ভিটামিন ডি কি করে ফরাসি? ভিটামিন ডি কি করে? ও হাড়ের খাদ্য নালী থেকে সে ক্যালসিয়াম শোষণ করবে। মানে আমাদের যে খাবারটা খাচ্ছি, এই খাবার নালীর মধ্যে যে খাবারের মধ্যে যে ক্যালসিয়াম আছে, এই জন্য বলে ছোট মাছ খাইতে। কেন? ওই হাড়গুলো চালায় যে দ্যাট মিনস আমরা ছোট মাছের হাড় ফেলে দিই না, বড় মাছের হাড় তো ফেলে দিই, কিন্তু ছোট মাছে একদম পুরোটা খাই ফেলতেছি। তোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম কি করবে? আমাদের ভিটামিন ডি আবার রক্তের মধ্যে থাকলে খাদ্যনালী থেকে সে ক্যালসিয়াম অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, এবং সেটা আবার হাড়ের মধ্যে জমা করে। তাহলে ভিটামিন ডি এইগুলা আমাদের, এইগুলার যদি আবার স্ট্রোজেন প্রজেস্টেরন, এক নাম্বার কথা যদি বলে আমরা আসবো, এটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার খেতে হবে। তুমি যদি দিনে 1 গ্লাস দুধ খাও, তোমার অনেক মিনারেলস আসবে, ক্যালসিয়ামের কোনো ঘাটতি হবে না। যাদের বয়স, বিশেষ করে ফ্যামিলিতে যাদের বয়স 40 হয়ে গেছে, দাদা দাদি নানা নানি আছে, 40-50 হয়ে গেছে, তাদের প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খাওয়া উচিত। আমার বাসাতেও এটা অ্যাপ্লাই করবো। কিন্তু গ্রামে থাকলে অথবা দেখা যায় যে তোমাদের কোনো অভাব থাকে না, বাট শহরের মধ্যে দুধের সাপ্লাইটা একটু ঝামেলা। এটা উচিত অবশ্যই দেখা যায় ড্রেনের পানি মিশিয়ে দেয়। আচ্ছা তাহলে দেখো, এই তুই 2 নাম্বার দেখো, আচ্ছা লেখো শারীরিক কাজ না করা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা পরিশ্রম। কারণের মধ্যে লেখো, আরেকটা পরিশ্রম, শারীরিক পরিশ্রম নেই। হ্যাঁ, শারীরিক পরিশ্রম না করলে, শারীরিক পরিশ্রম না করলে কি হবে? এটা ঠিক রাখছো তাই ছিল? এটা ঠিক রাখছো? স্যার ঠিকই তো। শারীরিক পরিশ্রম যদি না করে, যেমন যারা মহাশূন্যে যারা থাকে ওদের ক্ষেত্রে কি হতে পারে? এই যারা মহাশূন্যে থাকে ওদের ক্ষেত্রে কি হতে পারে? অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওদের তো এরকম মহাশূন্যে যারা থাকে তারা তো ফিজিক্যাল এক্সারসাইজ কম করে। কারণ তোমার তো, আমরা তো একটু দূরে যাওয়ার জন্য কি করতে, হাঁটাচলা করা লাগছে, ওদের তো হাঁটাচলা করার সিস্টেম, তো এই জন্য ওদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হতে পারে। এর জন্য ওরা কি করে? সানলাইটের সংস্পর্শে যায় প্রত্যেকদিন মিনিমাম 20 মিনিট। কি করে? সূর্যরশ্মির সংস্পর্শে গেলে ভিটামিন ডি তৈরি হবে। আর ভিটামিন ডি থেকে, হ্যাঁ, ভিটামিন ডি। তো ওটা বেগুনি রশ্মি, হ্যাঁ, ওটা সূর্য থেকে ডাইরেক্ট আসে, ওর অতি বেগুনি রশ্মি মিশতে থাকুক, সমস্যা কি? অতি বেগুনি রশ্মি থাকলে ওই যে ওজোন রশ্মি, এটা কি করে? ওই অতি বেগুনি রশ্মি সরাসরি স্যার এটা কি পৃথিবীর বাইরে আছে? অনেকক্ষণ থাকলে ঝামেলা। তুমি যদি সানলাইটের, তোমার আবার দেহের মধ্যে মেলানিন আছে, তুমি মানে সংস্পর্শে গেলে তোমার মেলানিনটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। ওজন দেখবা যে হ্যাঁ, রোদের মধ্যে গেলে শরীর কালো হয়ে যায়। কেন? কারণ মেলানিন আমাদের যে অনেক সময় ইয়ে থাকে না, ওই যে তিল বলে, তিল, এই তিলের মধ্যে মেলানিন থাকে বেশি। ওরা তিলে থেকে মেলানিন স্প্রেড হয়ে যায়, স্প্রেড হয়ে গিয়ে আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। মানে যাদের তিল নাই তাদের একটু ইয়ে বেশি হবে, কালো বেশি হবে। তাদের কালো, মানে তাদের হচ্ছে আবার দেখো যে অনেকক্ষণ যদি থাকে, বিশেষ করে আমরা বাঙালিরা তো হচ্ছে একদম মিক্সড জাতি, আমরা একেবারে ফর্সাও না একেবারে কালো না, তো আমাদের জন্য মোটামুটি লেভেলের এটা। কিন্তু যারা আমেরিকান, যারা হচ্ছে ওয়েস্টার্ন, ওদের তো একদম ত্বকের মধ্যে মেলানিন নাই বললেই চলে, ওরা বেশি। সাদা। আচ্ছা ইয়ে লেখো কিছু রোগ, যেমন এই কিছু রোগের কথা লেখো। হ্যাঁ, কারণের মধ্যে আরেকটা লেখো, 7 নাম্বার কারণে লেখো যে কিছু রোগ, যেমন বন্ধ করে বলছি, কিছু রোগ যেমন, জুম করে ফেলছে। কিছু রোগ যেমন, এই বলছি কিন্তু আর বলবো না, কিছু রোগ যেমন কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম এই ব্রাইটনেসটা তো কমাই দিছে। কুশিং আসলে একটা বড় কুশিং সিনড্রোম, ডায়াবেটিস, ও স্যার এডি নিলে আসলে কুশিং সিনড্রোম। টার্নার সিনড্রোম। আচ্ছা এই লাগবে না, এই দুইটাই লেখো, কুশিং সিনড্রোম, ডায়াবেটিস। এর কারণে অস্টিওপোরোসিস হতে পারে। এই জন্য ডায়াবেটিস রোগীদের হাড়গোড় ভাঙলে এটা মানে ঠিক হতে দেরি হয় অন্য কারণে, দেরি হয় দেহের মধ্যে তোমার নিউট্রোফিলে কাজ করতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের দেখবে একবার কোনো জায়গায় ঘা হইলে সহজে সারে না। কেন? কারণ হচ্ছে তাদের নিউট্রোফিল যে কোষটা আছে, যারা প্রদাহ করবে, প্রদাহ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, প্রদাহ কিন্তু হিলিং এর কাজটা, আমাদের দেহের প্রোটেকশন কাজটা, এগুলা বলে এখন অন্যদিকে চলে যাবে।
নেক্সট তারপরে লেখো যে লক্ষণটা লেখো। লক্ষণ কি হবে? মাঝে শোনো, আমার এই শীটটাতে কিন্তু অতিরিক্ত কিছু কথা লেখা আছে। আমি যা লেখাচ্ছি তোমাদের এখান থেকে বলবা, আর শীটটাতে তুমি যদি অতিরিক্ত জানতে চাও পড়ে ফেলবা। লক্ষণগুলোর মধ্যে লেখো, মাঝে ব্যথা। লক্ষণের মধ্যে লেখো যে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। এই একটা আমার লক্ষণ হলো অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। অস্থি কি হতে পারে? ভঙ্গুর হয়ে যাওয়া। 2 নম্বরে পেশি শক্তি কমে যাওয়া। পেশি শক্তি কমে যাওয়া। পেশি শক্তি কমে যাওয়া। পিঠের পিছনের দিকে ব্যথা করা। মেরুদণ্ড। হ্যাঁ, পিঠের পিছনের দিকে ব্যথা করা। অস্থিতে ব্যথা অনুভব হওয়া। অস্থিতে ব্যথা অনুভব। পিঠের পেছনে ব্যথা করা, অস্থিতে ব্যথা অনুভব হওয়া। হওয়া না করা। হওয়া। পিঠের পিছনে ব্যথা করা, হ্যাঁ, তারপর লেখো কুস্তিতে ব্যথা অনুভূত হওয়া। হ্যাঁ, হাত পায়ের সংবেদ কমে যাওয়া। অনেক সময় কি হতে পারে? অনেক সময় আমাদের যে মেরুদণ্ড যে আছে, মেরুদণ্ডের মধ্যে যে হাড় আছে না, মেরুদণ্ড সাপোজ এটা একটা হাড়, এটা একটা হাড়। এই দুই হাড়ের জাংশন থেকে মানে সংযোগস্থল থেকে বিভিন্ন স্নায়ু বের হয়। এই খেয়াল করো, আমাদের যে মেরুদণ্ড আছে, এটা মনে করো একটা মেরুদণ্ডের হাড়, এটা একটা মেরুদণ্ডের হাড়। এর সাইড থেকে বিভিন্ন স্নায়ু বের হয়ে সারা দিয়ে চলে যায়। তো হাড় ক্ষয় হইলে কি হতে পারে? স্নায়ুগুলোর মধ্যে চাপ লাগতে পারে, স্নায়ুগুলোর মধ্যে কম্প্রেশন হইতে পারে। তখন সেক্ষেত্রে কি হইতে পারে? জয়েন্ট ছেড়ে দেয়। যেমন আমার সমস্যা হলে হাড়ের মধ্যে, কিন্তু আমার স্নায়ু, দ্যাট মিনস যেই স্নায়ু আমাদের উদ্দীপনা দিচ্ছে, আমার সেক্ষেত্রে দেখা যাবে হাত পায়ে ব্যথা করবে। যাদের ক্ষেত্রে এরকম অনেক আছে। ব্যথা পিঠে কিন্তু হ্যাঁ, মানে তার সমস্যা হলো পিঠের মধ্যে অথবা কোমরে, মাজা, এই সকল দিকে তার ব্যথা হবে, হাত পায়ের মধ্যে হবে। কারণ যে মেরুদণ্ডের হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, যার কারণে এই স্নায়ুগুলোর মধ্যে সংকোচন হচ্ছে, চাপ লাগতেছে, ফলে সেক্ষেত্রে তার পায়ে ব্যথা করবে। সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, ব্যথা করবে দেখবেন। এবং এই ব্যথাগুলো বলবে যে আমার ব্যথা নিচের দিকে নামে, নিচের দিকে যায়, পায়ের নিচের দিকে নামে এবং অ্যান্টেরিয়র সামনের দিকে হইতে পারে অথবা পেছনের দিকে হইতে পারে। তখন আমি বুঝবো যে তার যা ঝামেলা হলো ওই জায়গায়, যার জন্য এই স্নায়ুর মধ্যে সংকোচন হয়েছে, কম্প্রেশন হয়েছে, যার কারণে তার পায়ে ব্যথা করতেছে। হইতে পারে, অনেক কারণ হইতে পারে। তার মধ্যে হাত পায়ের সংবেদ কমে যাওয়া। হাত পায়ের সংবেদ কমে যেতে পারে, কারণ কি? ওই যে নার্ভ কম্প্রেশন হচ্ছে, যার কারণে তোমার স্নায়ু উদ্দীপনা কমে যাচ্ছে। হ্যাঁ, কিসে 1300 6টা না দিলে হতো। 1300 হয়েছে। এসএসসিতে 1300 পাইছো? আপনি কত হয়েছে? না, আমাদের সময় তো ছিল না, মার্কস দেওয়া ছিল না। হ্যাঁ, আমাদের সব জিপি ভাই বলে দিল, মানে গোল্ডেন নাম্বার গোল্ডেন ছিল, বাট আমাদের ছিল না। নাম্বার কত মার্কস পাইছে এরকম ছিল। স্যার আপনার একটা ভালো ছিল। মেডিকেলে কত পেয়েছে? 67.25। 67.2 কত 200 কত 267 267 না, মানে 167.25। স্যার পরীক্ষা কয় নাম্বার? 300 না, 267। 300 মধ্যে পরীক্ষা হয়, তার মধ্যে 267। সারা না কই আমরা এক ঘন্টা দিয়ে দিই। আচ্ছা, প্রতিকার লেখো। তার আর কোনো ইয়ে নাই কি পাঁচটা? হ্যাঁ, ও সরি, রোগ নির্ণয় লেখো। রোগ নির্ণয় তো লিখি নেই। রোগ নির্ণয় লেখো। ডেনসিটি পরীক্ষা লেখো ডেক্সা স্ক্যান। আচ্ছা দেখছি। এই ওই মেশিনটার নাম কি? ওই টেস্টের নাম হলো ডেক্সা স্ক্যান। এই ছেলে দেখো, ডেক্সা ডেক্সা স্ক্যান করতে হবে। মানে এটা অনেকটা এক্সরে মেশিনের মতোই। এটা কি করে? তোমার হাড়ের ডেনসিটি কত এক্সরে দেওয়া হয়, এক্সরে দিয়ে তোমার হাড়ের ডেনসিটি কত সেটা বের করে। জি স্যার। এটা বের করা যায়। ডুয়েল এক্সরে কি? দাঁড়াও, ডুয়েল এক্সরে কি বললাম? অ্যাবজর্বোমেট্রি। ডুয়েল এনার্জি এক্সরে অ্যাবজর্বোমেট্রি। ডুয়েল এনার্জি এক্সরে অ্যাবজর্বোমেট্রি। ডেক্সা স্ক্যান করতে হবে। লেখো না কেন? আপনার সাকিব মন কাউরে কি ভাড়া দিয়ে আসছো? হ্যাঁ,
এক্স-রে স্ক্যান, ডুয়েল এক্স-রে, ডুয়েল ডুয়েল এনার্জি এক্স-রে অ্যাবজর্বিবিলিটি। স্যার সবাই কি শ্বাসকর্ম হয় নাকি স্যার শ্বাসকর্মটা এক্স-রে স্ক্যান লেখো, এক্স-রে স্ক্যান করে হাড়ের ঘনত্ব নির্ণয় নির্ণয় করা যায়। স্যার ডেক্সা স্ক্যান লাগলে স্যার মানে এটা হাড়ের ঘনত্ব যে করে এটা আবার তোমার একটা মানদণ্ড আছে, তোমার কত আসলো আর স্ট্যান্ডার্ড কত হওয়ার কথা, এটার সাথে কম্পেয়ার করে বুঝে যে তার স্যার স্ট্যান্ডার্ডটা কত স্ট্যান্ডার্ড হচ্ছে pH তোমার কত হওয়া লাগবে, এই লেখা আছে এখানে 6.5 -2.5 এর বেশি হওয়া লাগবে। মাধ্যমে হাড়ের মান আছে, এগুলো মান আছে, এগুলো লাগবে না। মাধ্যমে হাড়ের হাড়ের ঘনত্ব নির্ণয় করা যায়, বা হাড়ের ঘনত্ব নির্ণয় করে অস্টিওপোরোসিস স্যার ঘনত্ব বেশি হলে কি হবে ঘনত্ব বেশি হলে তো সমস্যা নাই তো, 9 পয়েন্ট হতে সমস্যা নেই। হাড়ের ঘনত্ব বেশি হলে আবার ঝামেলা হতে পারে, কি তোমার ওইগুলো আবার কি আসবে, রক্তে চলে আসবে কিছু, রক্তে চলে আসলে আবার বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম জমে জমে আবার হার্টের মধ্যে সমস্যা হতে পারে, হার্টের মধ্যে ক্যালসিয়াম ভালভগুলো নষ্ট হয়ে যেতে পারে, এগুলো কাহিনী আছে। নেক্সট প্রতিকার লেখো, তাহলে ট্রিটমেন্ট কি দিবা? ডেক্সা স্ক্যান আর প্রতিকার দেখবা যে খুব বাজার ওষুধ পাওয়া যায়, ক্যালবোডি নামক ওষুধ পাওয়া যায়, সবাই জানে। আপনার ডাক্তারের কাছে যাবো ক্যালকুলেট রুল একটি রুকেল ডি হ্যাঁ ক্যালবোডি পাওয়া যায়। স্যার কলিকাতা হারবার দ্যাট মিন্স তোমার এখানে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দেওয়া থাকে, তাহলে দুটো একসাথে কেন দেয়? হ্যাঁ হ্যাঁ প্রতিকারের ক্ষেত্রে লেখো যে বয়স 50 এর বেশি হলে প্রতিদিন ভিডিও করে গেল 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। বয়স 50 এর বেশি হলে 1200 মিলিগ্রাম, mg মিলিগ্রাম মানে এভারেজে তোমার 1 গ্লাস দুধ খাইলেই হবে, 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। দুধ তো বুঝলাম তারপর লেখো ননিতোলা দুধ। ননিতোলা মানে কি? মানে উপরে যে ইয়ে পড়ে, দুধের সর পড়ে, সর বাদে সরের মধ্যে বিশেষ করে চর্বি বেশি থাকে। স্যার তোর শর্টটা সরে ফেলতো হ্যাঁ লেখো ননিতোলা দুধ অথবা দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ। অনেকে দুধ খাইতে পারে না, কিন্তু দুধ তুমি ইয়ে করতে পারো, হ্যাঁ দুধ দিয়ে তুমি দই বানাইতে পারো, পুডিং হ্যাঁ পুডিং বানাইতে পারো, কত কিছু বানানো যায়, এগুলা দিয়ে তুমি করে খাইতে পারো। দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ, কমলার রস, সবুজ শাকসবজি, কমলার রস, সবুজ শাকসবজি, বাদাম, বাদামের মধ্যে কিন্তু প্রচুর মিনারেলস আছে, সবুজ ক্যালসিয়াম শাকসবজি আছে। সবুজ কমলার রস, সবুজ শাকসবজি, বাদাম জাতীয় খাদ্য গ্রহণ, হ্যাঁ দুগ্ধ জাতীয় খাদ্য খাবার গ্রহণ। তারপরে পয়েন্ট হলো সবুজ শাকসবজি, ফলের রস, কমলার রস, সবুজ শাকসবজি এবং বাদাম গ্রহণ বাদাম জাতীয় খাদ্য গ্রহণ, বাদাম গ্রহণ। আচ্ছা প্রতিরোধ, হ্যাঁ দেখো সূর্য প্রতিদিন 20 মিনিট সূর্যের নিচে থাকা হ্যাঁ প্রতিদিন 20 মিনিট সূর্যরশ্মির সংস্পর্শে থাকা, প্রতিদিন 20 মিনিট সূর্যরশ্মির সংস্পর্শে থাকা, ব্যায়াম করা, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ। প্রতিদিন 20 মিনিট সূর্যরশ্মির সংস্পর্শে থাকা। ইয়োগা 2 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার হচ্ছে ব্যায়াম করা। বুঝছি 3 নম্বরে ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ। এরপরে ডাক্তারের পরামর্শ প্রতিকার ন্যাচুরাল চাই পরামর্শ তাহলে বলে সব প্রতিকার না হ্যাঁ মোবাইল মনে করছি হ্যাঁ, প্রতিরোধ, এটা প্রতিরোধ। প্রতিরোধ আর প্রতিকার একই। এই প্রতিরোধের মধ্যে আমরা বললাম যে প্রতিদিন 20 মিনিট সানলাইটে কন্টাক্টে যেতে হবে। তারপর হচ্ছে ব্যায়াম করা, ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ। সাইন নাম্বার এটা সারে মোবাইল নাম্বার লিখালাম জহিরুল দাঁড়াও, ইসলামের ইয়েটা স্বর্ণাপন্ন হওয়া যারা একটা এমবিবিএস পাস করে আর তারপরে ডিগ্রিটা লয়ে নেই। স্যার 2 একটা এমবিবিএস আর দেখো, এমবিবিএস তাহলে নেক্সট আমরা করব রিমাটয়েড আর্থ্রাইটিস। কত বাজে? স্যার 47 লোন যায় 45 হ্যাঁ? এমবিবিএস দিন লোন যায় সামনে মাসে পড়া শুরু করবে এইটাই পড়ে ও স্যার কই? জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ কয়জন আছে? হ্যাঁ খুব তোমার জন্য বোনাস আছে। Wow. এই বোনাস এটা মনে করতে হবে।